ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে দ্বাদশ শ্রেণীর মানবীয় ভূগোলের ইউনিট 2 জনবসতি ভূগোল নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টার থেকে 5টি এমসিকিউ আসবে এবং আমি প্রায় 50খানা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি এর মধ্যে থেকে কমন চলে আসবে 5টি প্রশ্নই। তারপরেও বলবো কিছু জিনিস আমি ইঙ্গিত দিয়ে দেবো যে কোন জিনিসগুলো আরও ভালো করে পড়তে গেলে ফুল মার্কশিট কিন্তু পাওয়া যাবে। চলো দেখা যাক এই জনবসতি ভূগোল থেকে কোন কোন বিষয়গুলো বা কোন কোন প্রশ্নগুলো খুবই মনোযোগ সহকারে দেখতে হবে বা কোন বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে যে জিনিসটা আমাদের ধ্যান রাখতে হবে সেটা হচ্ছে জনবসতিটা কী। অর্থাৎ জনবসতির একটা সংজ্ঞা, যে সাধারণ সংজ্ঞা আছে যে পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকার জন্য মানুষ যখন কোনো নির্দিষ্ট অঞ্চলে স্থায়ীভাবে বা প্রায় স্থায়ীভাবে বা বসবাস করে তখন তাকে বসতি বা জনবসতি বলে। কার্ল ও সয়ারের মতে অনেক মানুষের এক স্থানে বসবাসের জন্য যে সকল কাঠামো নির্মাণ করা হয় তাকে বসতি বা জনবসতি বলা হয়। এই ছিল একটা সাধারণ সংজ্ঞা এবং কার্ল ও সয়ারের দেওয়া একটি সংজ্ঞা। এরপরে মাথায় রাখতে হবে যে কার্ল ও সয়ার রচিত গ্রন্থ দ্য মরফোলজি অফ ল্যান্ডস্কেপ 1925 সালে কার্ল ও সয়ারের রচিত গ্রন্থ দ্য মরফোলজি অফ ল্যান্ডস্কেপ গ্রন্থেই সেটেলমেন্ট শব্দটিকে জনবসতি বোঝাতে প্রথম ব্যবহার করা হয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই জনবসতি সংক্রান্ত এটিই প্রথম বই। মাথায় রাখতে হবে যে কার্ল ও সয়ারের এই যে দ্য মরফোলজি অফ ল্যান্ডস্কেপ এটাই হচ্ছে তার প্রথম বই। আরও মাথায় রাখতে হবে যে এই সেটেলমেন্ট শব্দটি প্রাচীন ইংরেজি শব্দ সেটল্যান্ড থেকে এসেছে, যার অর্থ টু সেট, এবং এটি এই যে সেটল্যান্ড শব্দটা সেটা কার পরিবর্তিত রূপ? প্রোটো জার্মান শব্দ সেটজান এর বিবর্তিত রূপ হচ্ছে সেটল্যান্ড, আর এই সেটল্যান্ড থেকে এই সেটেলমেন্ট শব্দটির উৎপত্তি হয়েছে। আচ্ছা, নেক্সট আর কোন বিষয় মাথায় রাখতে হবে? এমিলে ডুরখেম দ্য ডিভিশন অফ লেবার ইন সোসাইটি গ্রন্থে রুরাল এবং আরবান শব্দটি ব্যবহার করেন। বসতিকে কর্মধারার ভিত্তিতে দুটো শ্রেণীতে ভাগ করা হয়। একটা হচ্ছে রুরাল অর্থাৎ গ্রাম, আর একটা শহর আরবান। ঠিক আছে, তো এই যে দুটো শব্দ আরবান এবং রুরাল, এই দুটো শব্দ প্রথম কিন্তু ব্যবহার করেছিলেন কে? এমিলে ডুরখেম 1893 খ্রিস্টাব্দে। কোন বইয়ে? দ্য ডিভিশন অফ লেবার ইন সোসাইটি বইয়ে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট মাথায় রাখতে হবে এবার পৃথিবীতে যেসব স্থানে মানুষের বসবাসের যোগ্য অর্থাৎ বসবাসযোগ্য যে স্থান সেগুলোকে এক কথায় একুমেন বলা হয়। কারা? গ্রিকরা বলতো এই জিনিসগুলো। গ্রিকরা কি বলতো? প্রাচীন গ্রিকরা বলতো একুমেন বলতো, যেগুলো মানুষের বসবাসযোগ্য স্থান অর্থাৎ জনবসতিযুক্ত অঞ্চল সেগুলোকে একুমেন বলতো, এবং যেগুলোতে বসবাসযোগ্য নয়, জনবসতিহীন অঞ্চল অর্থাৎ বসবাসের অযোগ্য স্থান সেগুলোকে গ্রিকরা কি বলতো? নন একুমেন বলতো। নেক্সট আরও মাথায় রাখতে হবে যে ভূগোলবিদ প্যাট্রিক গেডেস 1915 সালে সিটিজ ইন এভলিউশন গ্রন্থে কনারভেশন শব্দটি ব্যবহার করে। এই শব্দটা কনারভেশন, এখান থেকে কিন্তু প্রায় প্রশ্ন আসে যে কনারভেশন শব্দটি কে ব্যবহার করেছে। এই কনারভেশনের অর্থ হচ্ছে পৌরপুঞ্জ। এই কনারভেশন শব্দটি প্রথম ব্যবহার করেছিল কে? প্যাট্রিক গেডেস 1915 সালে। কোন বইয়ে? দ্য সিটিজ ইন এভলিউশন। এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট এরপরে যেটা মাথায় রাখতে হবে যে সমাজবিজ্ঞানী গটম্যান সর্বপ্রথম মেগালোপলিস কি? যে পৌরপুঞ্জের অতি বিশাল রূপ, পৌরপুঞ্জের একটা অতি বিশাল রূপ হচ্ছে এই মেগালোপলিস। তো মেগালোপলিস যখন একাধিক নগর, বড় বড় নগর আস্তে আস্তে যুক্ত হতে বৃহৎ আয়তন যে পৌর বসতি বা শহরাঞ্চল তৈরি হয়, যে বিশাল আয়তনের যে শহরাঞ্চল তৈরি হয় সেটা হলো মহাপৌরপুঞ্জ বা মেগালোপলিস বা মহানগরপুঞ্জ। তো এরপরে আর কি মাথায় রাখতে হবে যে দ্বৈতনগর, ডুয়েল সিটি বা টুইন সিটি বা যমজ শহর কি? তো দ্বৈতনগর মানে কি? পাশাপাশি দুটো শহর যখন একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যায়, প্রায় একই রাস্তা বরাবর যখন বা কোনো প্রধান রাস্তা বরাবর দুটি শহর যখন পাশাপাশি যুক্ত হয়ে যায় তখন সেটা বলা হয় দ্বৈতনগর। যেমন কলকাতা, হাওড়া আছে, হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ আছে, এগুলো হচ্ছে দ্বৈতনগর। অর্থাৎ পাশাপাশি অবস্থিত দুটি মূল নগর একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যায় তখন সেটাকে কী বলা হয়? দ্বৈতনগর। উদাহরণ বললাম, কলকাতা, হাওড়া আছে এবং হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ আছে। যুক্তরাষ্ট্রে আছে মিনিয়াপোলিস, সেন্ট পল। আচ্ছা, এরপর নেক্সট গ্রাম শহর বা
এই রারবান শহর জিনিসটা কি, গ্রাম এবং শহরের যে মধ্যবর্তী স্থান সেটাকে রারবান বলে। কে এই রারবান শব্দটি ব্যবহার করেছিল? 1818 সালে ভূগোলবিদ গ্যালপিন সর্বপ্রথম এই পৌর বসতির ক্ষেত্রে এই রারবান শব্দটি ব্যবহার করেছিলেন। এবং রারবান শব্দটি দুটো শব্দ নিয়ে, রুরাল প্লাস আরবান মিলিয়ে কিন্তু রারবান শব্দটি ব্যবহার করেছে, অর্থাৎ গ্রাম শহর বসতি। এই গ্রাম শহর বসতিকে রারবান শহর বসতি বলা হয়ে থাকে। এরপরে বিশ্ব গ্লোবাল সিটি, এরপরে যে কনসেপ্ট হচ্ছে গ্লোবাল সিটি। গ্লোবাল সিটিটা কি, যে বিশ্ব অর্থনীতির উপর প্রভাব বিস্তারকারী নগরগুলিকে এক কথায় বিশ্বনগরী বা গ্লোবাল সিটি বলা হয়ে থাকে। এই কনসেপ্টগুলো কিন্তু মাথায় রাখতে হবে যে বিশ্বনগরী কি, এই কনসেপ্টগুলো থেকেই কিন্তু প্রশ্ন হতে পারে। এরপরে হচ্ছে কনসেপ্ট যে শূন্য গর্ভ বর্গাকার বসতি। কোন ধরনের পরিবেশে শূন্য গর্ভ বর্গাকার বসতি গড়ে ওঠে? ঐতিহাসিক স্থাপত্য মন্দির, যেমন মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডা ইত্যাদিকে কেন্দ্র করে যে চারদিকে যে বসতি গড়ে ওঠে বর্গাকারের, একে বলা হয় কি শূন্যগর্ভ বর্গাকার বসতি। এরপর মাথায় রাখতে হবে যে বিহারের সারিয়া বসতি, গণ্ডকী নদীর সমভূমিতে সারিয়া বসতি, এবং ঝাড়খণ্ডের সিংভূম জেলার যদুগোড়া দাবার ছক আকৃতি বসতি। তাহলে যদুগোড়ায় কিন্তু দাবার ছক আকৃতি বসতি দেখা যায়। এই যদুগোড়াটা কি, পরে একটা ডিটেলসে যদুগোড়া এই বসতি সম্পর্কে আমি পরে একটা ডিটেলসে কিন্তু ভিডিও দেব, এবং এটা কেন বিখ্যাত এই যদুগোড়া সম্পর্কে আমি কিন্তু পরে বলবো। আফ্রিকার জুলু উপজাতিদের বসতি, এই মরু অঞ্চলের যে জুলু উপজাতির বসতি, প্লায়াভার্টকে কেন্দ্র করে যে বৃত্তাকার বসতি গড়ে ওঠে, তো এদেরকে বলা হয় ক্রাল। তাহলে জুলুদের বসতি কিন্তু বৃত্তাকার, আর এদের বসতিকে ক্রাল বলা হয়ে থাকে। ছোটনাগপুর মালভূমির ধানোয়ার একটি বৃত্তাকার বসতি। এই ছোটনাগপুর মালভূমির ধানোয়ারও একটি বৃত্তাকার বসতির উদাহরণ। নেক্সট ছোটনাগপুরের বাদাম বলে একটা গ্রাম আছে। এই বাদামটি কিন্তু পাখা বা শঙ্কু আকৃতির বসতি। মূলত নদী বাগের ক্ষেত্রে কিন্তু এই শঙ্কু আকৃতির বসতি দেখা যায়, কোনো ফেরিকে কেন্দ্র করে, কোনো ফেরিঘাটকে কেন্দ্র করেও কিন্তু এই শঙ্কু আকৃতির বা পাখা আকৃতির বসতি গড়ে ওঠে। এরপরে চলে যাব প্রশ্ন উত্তর পর্বে। প্রথম যে প্রশ্নটা রয়েছে, ক্ষুদ্র ও বিচ্ছিন্ন গ্রামীণ জনবসতিকে কি বলে? ক্ষুদ্র ও বিচ্ছিন্ন গ্রামীণ জনবসতিকে কি বলে? 4টা অপশন রয়েছে, মৌজা, হ্যামলেট, শুষ্ক বিন্দু বসতি, আর্দ্র বিন্দু বসতি। তার ক্ষুদ্র বিচ্ছিন্ন গ্রামীণ বসতিকে বলা হয় কি বলা হয়ে থাকে? হ্যামলেট বলা হয়ে থাকে। তাহলে সঠিক উত্তর হবে বি, হ্যামলেট। নেক্সট 2 নম্বর যে প্রশ্নটা রয়েছে, একসঙ্গে লাগোয়া একগুচ্ছ শহরকে, তাহলে কি বলে? একসঙ্গে যখন অনেকগুলো শহর একসঙ্গে যুক্ত হয়ে যায়, পাশাপাশি অবস্থা যখন অনেকগুলো শহর যুক্ত হয়ে যায়, তখন সেটাকে কি বলা হবে? একসঙ্গে লাগোয়া একগুচ্ছ শহরকে বলা হবে। 4টা অপশান আছে, মেগালোপলিস, কনারবেশন, রারবান, নেক্রোপলিস। কনারবেশন বা পৌরপুঞ্জ বলা হয়ে থাকে। সঠিক উত্তর হয়ে যাবে বি, কনারবেশন। এই কনারবেশন শব্দটি ব্যবহার করেছিল কে? প্যাট্রিক গেডেস 1915 সালে। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে কনারবেশন শব্দটি প্রথম ব্যবহার করেছিল প্যাট্রিক গেডেস 1915 সালে। নেক্সট 3 নম্বর যে প্রশ্নটা রয়েছে, বিবৃতি রয়েছে, আয়তাকৃতি বসতিতে মধ্যভাগ উন্মুক্ত থাকে যেখানে রাজা বা সম্রাটের কেল্লা বা দুর্গ থাকে। এটা হতেই পারে যে প্রাচীন যুগে যে বসতি ছিল আয়তাকৃতি বসতি, সেখানে রাজা বা সম্রাটের কেল্লা বা দুর্গ থাকে। নেক্সট কি বলছে, যে আয়তাকৃতি বসতি পরস্পর সমান্তরাল ও সমকোণে মিলিত রাস্তা থাকে। হ্যাঁ, একদম সঠিক। এবং কৃষি জমি ও বাসগৃহের আকৃতি আয়তক্ষেত্রের মতো। এবং অর্থাৎ এই দুটো বিবৃতি সঠিক, এবং দ্বিতীয় যে বিবৃতিটি আছে প্রথম বিবৃতিকে কিন্তু ব্যাখ্যা প্রদান করে। 4টা অপশান রয়েছে, তার মধ্যে অপশান সি, যে 2টি বিবৃতি সঠিক, এবং বিবৃতি যে 2 রয়েছে সেটা বিবৃতি 1কে কিন্তু সঠিক, বিবৃতি 1-এর সঠিক ব্যাখ্যা কিন্তু প্রদান করে। কেন? যে এখানে আয়তাকার বসতি সম্পর্কে দ্বিতীয় বিবৃতির ধারণা দিয়েছে। আসলে আয়তাকার বসতি কেন গড়ে ওঠে তার কারণটা কিন্তু দ্বিতীয় বিবৃতিতে কিন্তু ব্যাখ্যা করা হয়েছে। সুতরাং অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট 4 নম্বর যে প্রশ্ন রয়েছে, দাবি রয়েছে বিক্ষিপ্ত বসতি থেকে গোষ্ঠীবদ্ধ জনবসতি রূপান্তর ঘটে। হতেই পারে, যখন একটা বিক্ষিপ্ত বসতি, যখন বাড়িগুলো অল্প বাড়ি থাকে, একাধিক যখন সেখানে আরও জনসংখ্যা বাড়তে থাকবে, নতুন নতুন বাড়ি তৈরি হতে থাকবে, সেটা গোষ্ঠীবদ্ধ বসতি হতেই পারে, এটা সত্য। নেক্সট আটাকামাতে নাইট্রেট, আরবে পেট্রোলিয়াম, অস্ট্রেলীয় মরুতে সোনা সম্পদ প্রাপ্তিকে ভিত্তি করে রাতারাতি গুচ্ছ জনপদ গড়ে ওঠে। হ্যাঁ, এটা একটা উদাহরণ দিয়ে দিয়েছে যে কীভাবে বিক্ষিপ্ত বসতি থেকে গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠে, একটা বাস্তব উদাহরণ দিয়ে দিয়েছে। সুতরাং এটা একটা ব্যাখ্যা প্রদান করে যে এটা সত্য যে বিক্ষিপ্ত বসতি থেকে গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে, এটা কিন্তু সত্য, এটা তা কিন্তু দ্বিতীয়টাতে ব্যাখ্যা প্রদান করছে। সুতরাং এখানে 4টা অপশান আছে, অপশান সি 2টি বিবৃতি সঠিক, এবং বিবৃতি যে 2 নং বিবৃতিটি 1 নং বিবৃতির সঠিক ব্যাখ্যা কিন্তু প্রদান করে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট 5 নম্বরে যে প্রশ্ন রয়েছে,
নিচের বাক্যগুলিকে ক্রম অনুযায়ী সাজিয়ে সঠিক বিকল্প নির্বাচন করো। কতগুলো বাক্য দেওয়া রয়েছে, কি কি রয়েছে? দুটি প্রধান বসতির মাঝে ও রাস্তার ধারে 2-4টি বাড়ি নিয়ে সড়ক বসতি অতি ছোট ও প্রধান বসতি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। দুটি প্রধান বসতির মাঝে ও রাস্তার ধারে 2-4টি বাড়ি নিয়ে যে সড়ক বসতি অতি ছোট ও প্রধান বসতি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, এটা একটা। হ্যামলেট অপেক্ষা অধিক ক্ষেত্রমান ও জনসংখ্যা জনঘনত্বযুক্ত গ্রামীণ বসতি মূলত কৃষিভিত্তিক, তবে নানা পেশা থাকে। ঠিক আছে, এবার প্রধান গ্রামের অংশরূপে বিচ্ছিন্ন ও অস্পৃশ্য, প্রধান গ্রামের অংশরূপে বিচ্ছিন্ন অস্পৃশ্য বা নিম্নবিত্ত সম্প্রদায়ের ছোট ছোট পাড়া নিয়ে গঠিত হয় হ্যামলেট বা ক্ষুদ্র বিক্ষিপ্ত গ্রাম বসতি। 4 নম্বর যেটা বলছে অধিক ক্ষেত্রমান জনসংখ্যা ও জনঘনত্ব এবং উন্নত নাগরিক সুযোগ সুবিধা যুক্ত বসতি শহর খুব ঘিঞ্জি ও মানুষের অকৃষিজীবী। তো 4টা অপশনের মধ্যে প্রথম কোনটা আসবে? প্রথমে আসবে সি, যে প্রধান গ্রাম থেকে বিচ্ছিন্ন হয়ে যে কয়েকটা বাড়ি নিয়ে যখন একটা বসতি গড়ে ওঠে সেটাকে হ্যামলেট বলে। তারপর আসবে 1, যেটা কীরকম, যে দুটি রাস্তার মাঝে বিচ্ছিন্নভাবে অবস্থান করে, দুটি প্রধান রাস্তার মাঝে বিচ্ছিন্নভাবে 2-4টা বাড়ি নিয়ে তৈরি হয়। তারপরে কি আসবে, যে হ্যামলেট অপেক্ষা অধিক ক্ষেত্রমান ও জনসংখ্যাযুক্ত গ্রামীণ বসতি মূলত কৃষিভিত্তিক হয়ে থাকে। এটা 3 নম্বর হবে। 4 নম্বরে হবে অধিক ক্ষেত্রমান ও জনসংখ্যা জনঘনত্বযুক্ত ও উন্নত নাগরিক সুযোগ সুবিধা বসতি শহর খুব ঘিঞ্জি ও মানুষ অকৃষিজীবী। অর্থাৎ এখানকার মানুষগুলো কেমন হবে? এখানকার মানুষ অকৃষিজীবী হয়ে থাকে। এটাও সত্য, এটা লাস্ট 4 নম্বরটা 4 নম্বরে হবে। প্রথমে 3, 1, 2, 4। নেক্সট 6 নম্বর যেটা রয়েছে, নিচের দেওয়া বিকল্পগুলিতে গোষ্ঠীবদ্ধ বসতি সম্পর্কে সবথেকে উপযুক্ত বর্ণনা, অর্থাৎ গোষ্ঠীবদ্ধ বসতির সঠিক বর্ণনা দিয়ে কোনটা। এখানে কতগুলো অপশান রয়েছে গোষ্ঠীবদ্ধ বসতি সম্পর্কে কি কি রয়েছে। প্রথমে যেটা বলছে একে অপরের কাছাকাছি প্রচুর সংখ্যা বাড়ি তৈরি করা হয়েছে। হ্যাঁ, গোষ্ঠীবদ্ধ বসতিতে এটা হয় যে একে অপরের কাছাকাছি খুব প্রচুর বাড়ি তৈরি হয়। 2 নম্বর যেটা বলছে সম্প্রদায়গুলি ঘনিষ্ঠ এবং তাদের পেশাগুলি একই প্রকৃতির। হ্যাঁ, গোষ্ঠীবদ্ধ বসতিতে প্রায় একই প্রকৃতির পেশা হতে পারে এবং ঘনিষ্ঠ হবে, সম্প্রদায়গুলি প্রায় ঘনিষ্ঠ, একে অপরকে খুব মিলেমিশে থাকে। এটাও সঠিক ব্যাখ্যা প্রদান করে নদী উপত্যকার ও উর্বর সমভূমিতে এই ধরনের বসতি গড়ে। এটাও সঠিক। একটি সাংস্কৃতিক বৈশিষ্ট্য যেমন উপাসনালয় ও একটি বাজার বসতিকে একত্রে আবদ্ধ করে। হ্যাঁ, এটাও সঠিক। অর্থাৎ 4টা অপশানই সঠিক। তাহলে বিকল্পগুলো কী কী রয়েছে? এখানে যে বিকল্পগুলি রয়েছে, যে 4টি বর্ণনা যথাযথভাবে গোষ্ঠীবদ্ধ জনবসতি ব্যাখ্যা করে। আর বিএ বলেছে 1, 2, 3 শুধুমাত্র সঠিক। সিএ বলেছে কেবলমাত্র 2 ও 3 শুধুমাত্র সঠিক, এবং ডিএ বলেছে কোনোটি নয়। তাহলে অপশান এ 4টি বর্ণনায় কিন্তু গোষ্ঠীবদ্ধ বসতিকে কিন্তু ব্যাখ্যা করে, সুতরাং অপশান এ হবে সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট, গ্রামীণ জনবসতিতে যেখানে বাড়িগুলি রাস্তা ও রেল লাইনের পাশে নদী বা খালের পাড়ে গড়ে সেখানে দেখা যায়, তাহলে কি রাস্তা বা রেল লাইনের পাশে? সোজা একটা উত্তর হবে, সেটা হবে কি ধরনের বসতি? রৈখিক বসতি, অপশান বি। যখন এই গ্রামে যখন কোনো রেল লাইনের পাশে বলবে কিংবা নদী বা খালের পাশে বলবে, তখন বাড়িগুলো দুই পাশে একেবারে রাস্তার মতো, একেবারে সরলরেখার মতো অবস্থান করবে, রেখা নেই, তো এই ধরনের বসতি হচ্ছে রৈখিক বসতি, অপশান বি হবে সঠিক উত্তর। এরপরে 8 নম্বর যে প্রশ্ন রয়েছে, গ্রামীণ বসতির অবস্থানকে প্রভাবিত করে এমন কিছু কারণ। কি কারণগুলো আছে? এ দিয়েছে জল সরবরাহ, জমির প্রাপ্যতা, প্রতিরক্ষা, নির্মাণ কার্য। হ্যাঁ, প্রতিরক্ষা থাকবে, নির্মাণ কার্য থাকবে, জমির প্রাপ্যতা, জল সরবরাহ, 4টাই থাকবে। অপশান বি এ যেটা বলেছে জল সরবরাহ থাকবে, সেচ সুবিধা থাকবে, ভারী শিল্প না, ভারী শিল্প থাকতে পারে, নাও পারে, জমির প্রাপ্যতা থাকে। অপশান সি এ বলছে সেচ সুবিধা, গ্রামীণ ব্যাংক, হ্যাঁ গ্রামীণ ব্যাংক থাকতে পারে, নির্মাণ সামগ্রী থাকতে পারে, সেবাক্ষেত্র কিন্তু খুব কম থাকে, অর্থাৎ টার্সিয়ারি অ্যাক্টিভিটি এখানে কিন্তু তেমন লক্ষ্য করা যায় না। আর ডি গ্রামীণ ব্যাংক, জমির প্রাপ্যতা দুটো ঠিক আছে, নির্মাণ সামগ্রী ঠিক আছে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান না, উচ্চশিক্ষার প্রতিষ্ঠান কিন্তু সাধারণত দেখা যায় না। সঠিক এই 4টার মধ্যে সঠিক উত্তরটা কিন্তু হয়ে যাবে অপশান এ, যেখানে জল সরবরাহ, জমির প্রাপ্যতা এবং প্রতিরক্ষা, নির্মাণ কার্য এইগুলো থাকবেই, সুতরাং অপশান এ। নেক্সট 9 নম্বর, জাতীয় রাজধানী যেমন নিউ দিল্লি, ওয়াশিংটন ডিসি, লন্ডন, ক্যানবেরা, এইগুলো কী ধরনের শহর? কর্মধারা ভিত্তিতে এই শহরগুলো কেমন? 4টা অপশান দিয়েছে, বন্দর, ব্যবসা বাণিজ্যিক শহর, সাংস্কৃতিক শহর, প্রশাসনিক শহর। সোজা কথায় এগুলো শাসনতান্ত্রিক অর্থাৎ প্রশাসনিক শহর, এই শহরগুলো হলো প্রশাসনিক শহর, অপশান ডি। স্তম্ভ মেলাও, দুটো স্তম্ভ, একদিকে শহরে জনবসতির সমস্যার কথা বলছে, একটা কারণ নাগরিক সমস্যা, কোনটা নাগরিক সমস্যা হবে? 4টা অপশান দেওয়া আছে ডান দিকে, বৃহৎ
অভিবাসী জনসংখ্যা, অভিবাসীর কথা বলছে, পুরুষ দ্বারা নির্বাচিত লিঙ্গানুপাত, বাসস্থানের অভাব, বিপুল পরিমাণ বর্জ্য উৎপাদন। তো এই নাগরিক সমস্যা কোনটা হবে? যে বাসস্থানের অভাব, এটা হবে নাগরিক সমস্যা। অর্থনৈতিক সমস্যা কোনটা? যখন বৃহৎ অভিবাসী জনসংখ্যা হবে তখন অর্থনৈতিক সমস্যা হলো। এরপরে সামাজিক সাংস্কৃতিক সমস্যা কোনটা? পুরুষ দ্বারা নির্বাচিত লিঙ্গানুপাত এবং পরিবেশগত সমস্যা হচ্ছে বিপুল পরিমাণ বর্জ্য। অর্থাৎ সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে A3 বাসস্থানের অভাব, B1 অর্থাৎ 2-এরটা হবে 1 এবং C2 অর্থাৎ 3-এরটা হবে 2 এবং 4-এরটা 4, D-এরটা 4 সঠিক উত্তর। নেক্সট, এরপরে ভারতে পৌরবসতির ন্যূনতম সংখ্যা, যে পৌরবসতিতে আদমশুমারি অনুযায়ী বা সেন্সাস অনুযায়ী পৌরবসতির ন্যূনতম সংখ্যা কত হবে? 4টা অপশান 5,000, তারপরে রয়েছে 1 লাখ, তারপর রয়েছে 10,000, তারপর রয়েছে 10 লাখ। তো সঠিক উত্তর কোনটা হবে? যে পৌরবসতির ন্যূনতম জনসংখ্যা কত? 5,000 জন। একটা পৌরবসতি মানে কি শহরের যে সংখ্যাটা দেওয়া হয়েছে সেখানে কতজন জনসংখ্যা থাকবে, ন্যূনতম কতজন জনসংখ্যা থাকবে? যে শহরের সংখ্যায় বলা হয়েছে ন্যূনতম জনসংখ্যা হবে 5,000 জন। তো সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট 12 নম্বর যেটা রয়েছে, পৌরপুঞ্জ বা কনভারসেশন কথাটি কে ব্যবহার করে? এটা একটু আগে বললাম যে 4টা অপশান আছে, লুই মামফোর্ড, গ্যালপিন, গটম্যান, প্যাট্রিক গেডেস। সঠিক হতো প্যাট্রিক গেডেস 1915 সালে এই কনভারসেশন বা পৌরপুঞ্জ শব্দটি ব্যবহার করেছিলেন। 13 নম্বর যেটা রয়েছে, বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গড়ে ওঠে। অর্থাৎ যেগুলোতে বন্যা প্রচুর হয়, তাহলে বন্যা মানে কি? ওগুলোতে জল থাকে, ওরা জল যদি থাকে তো ওরা শুষ্ক জায়গা খুঁজবে। তাহলে বসতি কী ধরনের হবে? বৃত্তাকার বসতি, শুষ্ক বিন্দু বসতি, আর্দ্র বিন্দু বসতি, আর পাখাকৃতি বসতি। তাহলে যেহেতু জলের অভাব নেই তাহলে ওরা আর্দ্র জায়গা কেন খুঁজবে? ওরা শুষ্ক জায়গা খুঁজবে। সুতরাং এটা বসতিতে হবে শুষ্ক বিন্দু বসতি, অপশান বি সঠিক উত্তর। নেক্সট 14 নম্বর যেটা রয়েছে প্রশ্ন, দুটি রাস্তার সমকোণে মিলিত হলে সেখানে যে আকৃতির বসতি গড়বে। সমকোণে যদি মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল যখন মিলিত হবে, হয় এল অথবা টি আকৃতির। অপশানে কি আছে? জেড, এল, এন, ওয়াই। তো টি নেই, এল আকৃতির আছে, তাহলে সুতরাং সঠিক উত্তর হয়ে যাবে এল আকৃতির বসতি। নেক্সট 15 নম্বর যে প্রশ্নটা রয়েছে, আফ্রিকার জুলু উপজাতির বসতি। এটা প্রথমে বললাম যে আফ্রিকার জুলু উপজাতির বসতি কেমন? 4টা অপশান আছে, রেখাকার, পাখা আকৃতির, বৃত্তাকার, দাবার ছক। তো জুলু উপজাতির বসতি কোথায়? তারা মূলত প্লায়া হ্রদকে বা মরুদ্যানকে কেন্দ্র করে তারা বসতি স্থাপন করে। সুতরাং বসতিটা কেমন হবে? বৃত্তাকার হবে, অপশান সি। নেক্সট 16 নম্বর, কার্যাবলীর ভিত্তিতে বারাণসী শহর। বারাণসী কি? সবাই জানে যে বারাণসী একটা ধর্মীয় শহর। 4টা অপশান রয়েছে, কি রয়েছে? প্রশাসনিক শহর, প্রতিরক্ষামূলক শহর, ধর্মীয় শহর, শিল্প শহর। সুতরাং বারাণসী হবে একটি ধর্মীয় শহর। নেক্সট, একটি পুষ্করিণীকে কেন্দ্র করে, পুষ্করিণী মানে পুকুরকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তা হলো শুষ্কবিন্দু বসতি, রৈখিক বসতি, আর্দ্রবিন্দু বসতি, বর্গাকার বসতি। আচ্ছা, পুষ্করিণীকে কেন্দ্র মানে যেখানে জলের অভাব থাকে তখন দেখবে যে কোনো নদী, হ্রদ, পুকুর ইত্যাদি কেন্দ্র করে বসতি গড়ে উঠবে। তো ওই ধরনের বসতিকে আমরা বলবো আর্দ্রবিন্দু বসতি, কারণ ওখানে জলের অভাব, ফলে ওরা জলের খোঁজে জলের উৎসকে কেন্দ্র করে ওরা কিন্তু বসতি গড়ে তুলবে। ওই ধরনের বসতিকে আমরা বলবো আর্দ্রবিন্দু বসতি। নেক্সট, গিজা, মহেঞ্জোদাড়ো প্রভৃতি হতশ্রী প্রাচীন মহানগরীকে বর্তমানে ড্যাশের অন্তর্ভুক্ত করা হয়। কিসের অন্তর্ভুক্ত করা হয়? টেরানোপলিস, ইকোনোপলিস, নেক্রোপলিস, পলিস। এগুলো তো ধ্বংস হয়ে গেছে। আর ধ্বংসস্তূপের শহর কি বা মৃতের শহর কি? নেক্রোপলিস। অর্থাৎ যেহেতু এগুলো ধ্বংস হয়ে গেছে তাই এগুলো হচ্ছে নেক্রোপলিস। এরপরে 19 নম্বর যেটা রয়েছে, পাঁচমারি, আম্বালা, ব্যারাকপুর ড্যাশ শহরের উদাহরণ। অর্থাৎ এই শহরগুলো কার্যাবলীর ভিত্তিতে কী ধরনের শহর? তো পাঁচমারি ছাড়াও আরও যেগুলো শহর রয়েছে এই ধরনের শহরগুলো সেগুলোকে মাথায় রাখতে হবে। কী 4টা অপশান রয়েছে? সাংস্কৃতিক শহর, বাজার শহর, প্রতিরক্ষা শহর, পর্যটন শহর। তো পাঁচমারি, আম্বালা, ব্যারাকপুর এগুলো হচ্ছে প্রতিরক্ষা শহর। এগুলো ছাড়াও আরও যে প্রতিরক্ষা শহর আছে সবগুলো কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট, কলকাতা, হাওড়া, হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদের উদাহরণ, ড্যাশের উদাহরণ। কলকাতা, হাওড়া, হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ। তাহলে একটু আগে আমি প্রথম দিকেই বলেছিলাম এগুলো কী ধরনের শহরের উদাহরণ? 4টা, উপনগরী, দ্বৈত নগরী, মহানগর, নগর। তো সঠিক উত্তরটা কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে
দ্বৈত নগর, পাশাপাশি দুটো শহর যেহেতু যুক্ত হচ্ছে, অপশান বি। নেক্সট 21 নম্বর, কোনো শহরের মূল কেন্দ্র বা বাণিজ্য কেন্দ্র বা তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ, যেখানে টার্সিয়ারি অ্যাক্টিভিটি রয়েছে, পরিষেবামূলক কাজগুলো রয়েছে, সেই অঞ্চলটা ড্যাশ নামে পরিচিত। কী নামে পরিচিত সেই স্থানটা? চারটা অপশান: ট্রাইপলিস, কেন্দ্রীয় বাণিজ্য এলাকা বা সিবিডি, পেন্টাপলিস, রারবান। তো এটাকে কি বলা হয়ে থাকে? সিবিডি বা কেন্দ্রীয় বাণিজ্য এলাকা বলা হয়ে থাকে, অপশান বি। নেক্সট, সিবিডির পুরো নাম কি? সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট বা কেন্দ্রীয় বাণিজ্য এলাকা। এবার 22 নম্বর রয়েছে, একাধিক নগর আকারে বড় হতে হতে সংযুক্ত হয়ে গড়ে তোলে। যখন একাধিক নগর মানে বা শহরগুলো যখন বড় হয়ে যায় তখন সেটাকে কি বলে? তখন আরবান বলে, পৌরপুঞ্জ বলে, না কসমোপলিস বলে, না পৌর মহাপুঞ্জ বলে? এবারে একাধিক যখন বড় বড় নগর যখন যুক্ত হবে তখন সেটাকে বলা হবে পৌর মহাপুঞ্জ। তাহলে সঠিক উত্তরটা কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে পৌর মহাপুঞ্জ, অপশান ডি। অপশান ডি হবে সঠিক উত্তর, পৌর মহাপুঞ্জ। রারবান বা পৌরপুঞ্জ একই জিনিস, এখানে সঠিক উত্তরটা হবে অপশান ডি, পৌর মহাপুঞ্জ। এরপরে 23 একুমেন শব্দের অর্থ। একুমেন শব্দের অর্থ প্রথমেই বললাম, একুমেন শব্দের অর্থ হচ্ছে বসবাসযোগ্য অঞ্চল, অর্থাৎ বসবাসযোগ্য অঞ্চলগুলো কী বলা হয়? একুমেন। গ্রিকরা বলতো এটা, যে বসবাসযোগ্য স্থানগুলো কী বলা হতো? একুমেন বলা হতো। তো একুমেনের চারটা অপশান দিয়েছে কি কি? বৃহৎ শহর, বসবাসযোগ্য পৃথিবী, ক্ষুদ্র গ্রাম, পৌর বসতি। তাহলে এই যে চারটা অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, বসবাসযোগ্য পৃথিবী। নেক্সট, একুমেন শব্দটি প্রথম ব্যবহার করেছিল কে? মার্ক জেফারসন। মাথায় রাখতে হবে যে একুমেন শব্দটি প্রথম ব্যবহার করেছিল মার্ক জেফারসন। এরপরে 24 নম্বর, ভারতের সর্বনিম্ন প্রশাসনিক ইউনিট বা প্রশাসনিক একক কী? তো ভারতের সর্বনিম্ন প্রশাসনিক একক চারটা অপশান দেওয়া রয়েছে: পাড়া, ব্লক, মৌজা, পঞ্চায়েত। তাহলে বুঝতে পারছে পাড়াতে কোনো প্রশাসনিক একক না, একটা গ্রাম পঞ্চায়েত বা গ্রাম বা যেটাকে মৌজা বলি আমরা, এটাই হচ্ছে কিন্তু প্রশাসনের সর্বনিম্ন একক, অপশান সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 25 নম্বর যে প্রশ্নটা রয়েছে, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতে পৌর বসতির ন্যূনতম জনঘনত্ব কত? যে পৌর বসতির সংখ্যা সেখানে বলা হয়েছে যে ন্যূনতম জনঘনত্ব কত হবে? 400 জন, 380 জন, 300 জন, 382 জন। তাহলে ন্যূনতম কত হবে? প্রতি বর্গমিটার হবে 400 জন, অপশান এ। এরপরে রয়েছে 26 নম্বর, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের পৌর বসতির জনসংখ্যা হবে কত হবে? এটা তো একটু আগে বললাম, 4000, 5000, 10,000, না ওই 3999 থেকে 5000 জন। তাহলে 5000 জনের বেশি, সঠিক উত্তর হয়ে যাবে বি। এটা কোয়েশ্চেন রিপিট হলো, তারপরেও বলছি যে একটা পৌর বসতিতে ন্যূনতম জনসংখ্যা 5000 জন, জনঘনত্ব 400 জন প্রতি বর্গমিটার ন্যূনতম, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট 27 নম্বর, প্রথম শ্রেণীর শহর বা নগরের ন্যূনতম জনসংখ্যা। তো প্রথম শ্রেণীর বা A1 যে শহরগুলো রয়েছে তাদের ন্যূনতম জনসংখ্যা কত হবে? ন্যূনতম জনসংখ্যাটা কত হবে? চারটা অপশান রয়েছে: 10 থেকে 25,000, না 1 লাখের বেশি, না 50,000 থেকে 1 লাখ, না 25,000 থেকে 50,000। তো সঠিক উত্তর হবে অপশান বি, 1 লক্ষের বেশি বা 1 লক্ষ বা তার বেশি। এরপরে 28 নম্বর যে প্রশ্নটা রয়েছে, কোনো শহরের মোট জনসংখ্যা 10 লক্ষের বেশি হলে সেটাকে কি বলা হবে? পৌরপুঞ্জ, মেগাসিটি, মহানগর, না মহানগরপুঞ্জ? তো 10 লক্ষের বেশি হলে সেটাকে বলা হবে মহানগর, তো অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট 29 নম্বর যেটা প্রশ্ন রয়েছে, যে ভারতে মেগাসিটির ন্যূনতম, মেগাসিটি 1 কোটির বেশি জনসংখ্যাযুক্ত শহরগুলোকে কি বলা হয় থেকে ভারতে মেগাসিটি বলা হয়। তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান বি, 1 কোটি বা তার বেশি জনসংখ্যা হলে সেটাকে কি বলা হবে? মেগাসিটি। এরপরে 30 নম্বর যে প্রশ্নটা রয়েছে, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতে মহানগর, অর্থাৎ 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতে কতগুলো মহানগর রয়েছে? 53, 50, 54, 61। তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে 53, অপশান এ। এরপরে রয়েছে 31 নম্বর, বন্ধুর ভূপ্রকৃতি অঞ্চলে গড়ে ওঠে কী ধরনের বসতি গড়ে ওঠে? বিক্ষিপ্ত, অনুকেন্দ্রিক, বহুকেন্দ্রিক, না গোষ্ঠীবদ্ধ? তো বন্ধুর ভূপ্রকৃতি অঞ্চলে গড়ে উঠবে বিক্ষিপ্ত বসতি, ছড়িয়ে ছড়িয়ে বাড়িগুলো অবস্থান করবে, সুতরাং অপশান এ। নেক্সট 32 নম্বর যেটা রয়েছে, আফ্রিকার জুলু উপজাতিদের বসতি কী নামে পরিচিত? তো আফ্রিকার জুলু উপজাতিদের বসতি একটু আগে প্রথমে আলোচনা করলাম, চারটা অপশান আছে: ট্রিলস, ওলি, ক্রাল, কিল। তো সঠিক উত্তর হবে কি হয়ে যাবে? অপশান সি, ক্রাল। নেক্সট এরপর আছে 33 নম্বর, কলকাতার সল্টলেক অঞ্চলে গড়ে উঠেছে কী ধরনের বসতি? দাবার ছক, বর্গাকার, আয়তাকার, ত্রিভুজাকার। তোমরা গুগলে সার্চ করে দেখবে, সেখানে যে অ্যাকচুয়াল যে ম্যাপটা আছে তাহলে বাড়িগুলো দেখতে পাবে, সেখানে বাড়িগুলো কেমন রয়েছে? অনেকটা দাবার ছক আকৃতির। তো সঠিক উত্তর হয়ে যাবে এ, দাবার ছক আকৃতির। এরপরে
34 নম্বর গ্রামীণ জনবসতিতে যেখানে বাড়িগুলি রাস্তা বা রেল লাইনের পাশে, এটা রিপিট হচ্ছে, একটু আগেই কিন্তু এটা কোশ্চেনটা সম্ভবত বললাম। তো কি হবে, তো 4টা অপশান দিয়েছে, তারকার মতো, রৈখিক, আয়তক্ষেত্র, বৃত্তাকার। তো সঠিক উত্তর হয়ে যাবে বি, রৈখিক বসতি। এরপরে 35 নম্বর প্রশ্ন, মৃতের শহর যেটাকে কি বলা হয়, 4টা অপশন দেওয়া আছে, মেট্রোপলিস, টেরাইনোপলিস, নেক্রোপলিস, ইওপলিস। তাহলে মৃতের শহর কাকে বলা হয়, নেক্রোপলিসকে, যেমন মহেঞ্জোদাড়ো, হরপ্পা সভ্যতা, সিন্ধু সভ্যতা, এগুলো হচ্ছে নেক্রোপলিস এর উদাহরণ। এরপরে 36 নম্বর, মরুভূমির মধ্য দিয়ে প্রসারিত বাণিজ্য পথের ধারে ব্যবসায়ীরা রাত্রি যাপনের জন্য বসতি স্থাপন করে থাকে। এই প্রকার বসতিগুলোকে গ্রামীণ বসতির বৈশিষ্ট্যযুক্ত হয়, অর্থাৎ এই প্রকার বসতিগুলো গ্রামীণ বসতি। এই বিশেষ প্রকার বসতি কী নামে পরিচিত, ক্যারাভান সরাই, স্যাটেলাইট টাউন, ইসোটারি টাউন, প্যাকেট স্টেশন। অর্থাৎ বিসি তো হবে না এবং ডিওরটা হবে না, সঠিক উত্তর হয়ে যাবে ক্যারাভান সরাই। তা ক্যারাভানটা কি, যে মরু অঞ্চলে দেখবে যে সব কিন্তু উটে চড়ে দলের পর দল মরুভূমিতে দেখবে যে উটে চড়ে সারিবদ্ধভাবে কিন্তু মানুষ চলাচল করে। এই যে সারিবদ্ধ উটের সারিগুলোকে বলা হয় ক্যারাভান। আর যারা ক্যারাভানে এই থাকে, অর্থাৎ তাদের জন্য খাবার ব্যবস্থা থাকবে, থাকার ব্যবস্থা থাকবে, এগুলোকে বলা হয় সরাই। অর্থাৎ যে মরু অঞ্চলে রাস্তার ধারে যে বসতিগুলো গড়ে ওঠে, এগুলো বলা হয় ক্যারাভান সরাই। নেক্সট 37 নম্বর, নদীর ফেরিঘাট বরাবর এই ধরনের বসতি গড়ে ওঠে। কোন ধরনের বসতির কথা বলছে, এখানে নদী বাঁকে বা উপকূলে এই ধরনের বসতি কিন্তু সম্প্রসারণ ঘটতে পারে না। কি বলছে, যে বসতির এক প্রান্ত প্রাকৃতিক বাধা, যথা নদী বাঁক বা উপকূলের অবস্থানের ফলে বসতির কোনো সম্প্রসারণ ঘটতে পারে না। অর্থাৎ এই যেহেতু নদী বাঁক থাকছে বা উপকূলের বাধা থাকছে বলে এই প্রকার বসতিগুলো ঘটছে, অর্থাৎ সম্প্রসারিত হয়ে এই প্রকার বসতিগুলো ঠিক একই রকম থেকে যায়। তো এই ধরনের বসতি কি, হেরিংবোন, পাখা আকৃতির, না ত্রিভুজ, না দণ্ডাকৃতির। তো সঠিক উত্তর হয়ে যাবে কোনটা, অপশান বি, পাখা আকৃতির বসতি বা শঙ্কু আকৃতির বসতি। এরপরে 38 নম্বর, বন্ধুর ভূপ্রকৃতি, মালভূমি অঞ্চল, বসবাসযোগ্য ভূমির অভাব, অনুর্বর মাটি, উন্নত পরিবহন অঞ্চল, এই সকল অসুবিধার সম্মুখীন হয়ে মধ্যভাগের গণ্ড উপজাতির মানুষ কীরূপে বসতি গড়ে ওঠে। অর্থাৎ এখানে বলতে চাইছে যে গণ্ড উপজাতির বসতি কী ধরনের, তো রৈখিক, গোষ্ঠীবদ্ধ, বিক্ষিপ্ত, আয়তাকার। যেহেতু অনুর্বর রয়েছে, বন্ধুর ভূপ্রকৃতি রয়েছে, সুতরাং কী করবে, কী ধরনের বসতি গড়ে উঠবে, সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান সি, বিক্ষিপ্ত বসতি। এরপরে 39 নম্বর প্রশ্ন, যে কর্পোরেশন ক্যান্টনমেন্ট বোর্ড দ্বারা পরিচালিত চুঁচুড়া, অর্থাৎ চুঁচুড়া একটা কী ধরনের শহর, ক্যান্টনমেন্ট বোর্ড বা কর্পোরেশন দ্বারা পরিচালিত। আর আদমশুমারি অনুযায়ী এই ধরনের শহরকে কী বলা হবে, 4টা অপশান, সেন্সাস, মহানগর, বিধিবদ্ধ শহর, উপনগর। তাহলে কি বলা হবে, এই ধরনের শহরকে কি বলা হবে, বিধিবদ্ধ শহর, অপশান সি। এরপর 40 নম্বর যেটা রয়েছে, এরপর 40 নম্বর বিবৃতি রয়েছে, হিমালয়ের অঞ্চলে গাদ্দি উপজাতি সম্প্রদায়ের মধ্যে বিক্ষিপ্ত জনবসতি। একটা উত্তর এখানে বলেই দিয়েছে অলরেডি, যে গাদ্দি অঞ্চলে গাদ্দি উপজাতির বসতি কেমন, বিক্ষিপ্ত প্রকৃতির। এরপরে কি বলেছে, ব্যাখ্যাগুলো দিয়েছে, যে অত্যধিক জলবায়ু প্রতিকূলতা, এটা তো আছেই, পানীয় জলের পর্যাপ্ত সরবরাহ থাকে না, এটাও থাকে না, উপযুক্ত কৃষি জমির পরিমাণ কম, এটাও ঠিক আছে। কিন্তু সঠিক কোনটা, সেটাকে সেই সঠিক ব্যাখ্যাটা নিতে হবে, যে এই উপজাতি সম্প্রদায় ঋতুভিত্তিক যাযাবর পশুচারণ করে থাকে। তাহলে এই যে গাদ্দির যে বৈশিষ্ট্য, এই উপজাতি সম্প্রদায় ঋতুভিত্তিক যাযাবর পশুচারণ করে থাকে, যেটাকে ট্রান্সহিউম্যান্স বলা হয়ে থাকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অপশান 4 নম্বর অপশানটা ব্যাখ্যাটা সঠিক উত্তর। নেক্সট 41 নম্বর যেটা রয়েছে, পশ্চিমবঙ্গের নিউ টাউন, সল্টলেক, কল্যাণী, এই যে শহরগুলো মূল শহরের উপকণ্ঠে, এই উপকণ্ঠ গড়ে ওঠা শহরগুলোকে কী বলা হয়। 4টা অপশান রয়েছে, এই উপকণ্ঠে গড়ে ওঠা শহরগুলো কী কী নামে পরিচিত হবে, স্মার্ট সিটি, সেন্সাস টাউন, স্যাটেলাইট টাউন, না প্যাকেট স্টেশন। তো এই যে উপকণ্ঠে, শহরের উপকণ্ঠে, শহর থেকে দূরে যে শহরের জনসংখ্যার চাপ কমানোর জন্য যে শহরগুলো গড়ে উঠবে, এগুলোকে বলা হবে স্যাটেলাইট টাউন। তো সঠিক উত্তর হয়ে যাবে স্যাটেলাইট টাউন। এরপরে ভারতের প্রথম উপনগরী বা উপকণ্ঠে গড়ে ওঠা শহর কোনটা, 4টা অপশান, সিটি সেন্টার, বিধাননগর, রাজারহাট, দাহিজ। তো সঠিক উত্তর হয়ে যাবে কি, অপশান বি, বিধাননগর। এর নির্মাণের উদ্দেশ্য ছিল কলকাতা মহানগরীর জনসংখ্যার চাপ কমানো। এরপরে ডান বাম রয়েছে, কর্মধারা ভিত্তিতে শহর এবং উদাহরণ রয়েছে একদিকে, প্রশাসনিক শহর কোনটা হবে, তো প্রশাসনিক শহরের উদাহরণ হবে দিল্লি এবং চণ্ডীগড়। হবে প্রশাসনিক শহর, দিল্লি এবং চণ্ডীগড় হচ্ছে প্রশাসনিক শহর।
বিনোদন বা পর্যটন শহর, যে কোনটা হবে বিনোদন পর্যটন শহর? কুলু, মানালি, সিমলা এগুলো হবে বিনোদন শহর। দুর্গ বা সামরিক শহর চিত্তরগড়, গোয়ালিয়র। এবং আবাসন শহর হবে সল্টলেক, বিধাননগর, এগুলো হচ্ছে আবাসন শহরের উদাহরণ। তো সঠিক উত্তর কি হচ্ছে? A3, B4, C1 এবং D2। আচ্ছা, নেক্সট পরে যেটা রয়েছে পৌরবসতি এবং এদের বৈশিষ্ট্য দেওয়া রয়েছে। পৌরপুঞ্জ, পৌরপুঞ্জ কাকে বলে? এ, চারটা অপশান আছে, সঠিক কোনটা হয়ে যাবে? যে যখন মূল নগরের সঙ্গে পার্শ্ববর্তী নগর যুক্ত হবে তখন সেটাকে বলা হবে কি? পৌরপুঞ্জ। আর পৌরপিণ্ড কি? মূল নগরের সঙ্গে ছোট 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 পৌর এলাকা যখন একত্রীকরণ হলো সেটাকে পৌরপিণ্ড বলা হয়, যদিও দুটো কনসেপ্ট মোটামুটি একই। এরপর পৌর মহাপুঞ্জ কোনটা? অতি বিশাল আকার পৌরবসতি। আর ইকোমোনোপলিস হচ্ছে নগরায়নের চূড়ান্ত পর্যায়ে, অর্থাৎ A2, B1, C4, D3 সঠিক উত্তর। এরপরে নেক্সট যেটা দেওয়া রয়েছে রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল আর একদিকে রয়েছে গ্রামীণ বসতির স্থানীয় নাম। তো হিমাচল প্রদেশে কি বলা হয়? হিমাচল প্রদেশে কাংড়া, হিমাচল প্রদেশে হবে কাংড়া, পাথরের বাড়ি হিমাচল প্রদেশে, এখানে কাংড়া বলা হয়ে থাকে। নেক্সট বি, উত্তরপ্রদেশে কোনটা হবে? উত্তরপ্রদেশে হবে ঝাপড়া। তো ঝাপড়া অস্থায়ী ঘর, উত্তরপ্রদেশের যে অস্থায়ী ঘরগুলোকে বলে ঝাপড়া বলা হয়। তারপরে এরপরে গুজরাটে কী হবে? টোলা বা ক্ষুদ্র গ্রাম, টোলা বলা হয়। এবং আসামের D4 যে চাঙড় কাঠ নির্মিত ঘর। সঠিক উত্তর তাহলে A3, B1, C2, D4। এরপর নেক্সট যেটা রয়েছে বসতি এবং যে সমাজবিজ্ঞানী নামকরণ করেন, তারা রারবান বা গ্রাম শহর, এটা কে নামকরণ করেছিল? রারবান বা গ্রাম শহর, এটা হবে A3 গ্যালপিন। বি কোনটা হবে? বিটা পৌরপুঞ্জ বা কনভারসেশন, B1 প্যাট্রিক গেডিস। মেগালোপলিস হবে গটম্যান, মেগালোপলিস শব্দটি ব্যবহার করেছিল গটম্যান। এবং নগরাঞ্চল বা সিটি রিজন, এই সিটি রিজন অঞ্চলটি ব্যবহার করেছিল C.R. ডিকিনসন সামনাসামনি। সুতরাং A3, B1, C2, D4। এরপরে রয়েছে বিভিন্ন মতবাদ, পৌরবসতির উৎপত্তি সংক্রান্ত মতবাদ এবং মতবাদের প্রবক্তাগণ রয়েছে। তো এককেন্দ্রিক মতবাদ কে দিয়েছে? এককেন্দ্রিক মতবাদ দিয়েছে C.W. বার্জেস দিয়েছে 1925 খ্রিস্টাব্দে এককেন্দ্রিক মতবাদ। এবং বৃত্তকলা মতবাদ, এই বৃত্তকলা মতবাদ কে দিয়েছে? বৃত্তকলা মতবাদ দিয়েছে অপশান 4 হোমার হোয়েট। বহুকেন্দ্রিক মতবাদ দিয়েছে কে? হ্যারিস এবং উলম্যান। এবং ডি, কেন্দ্রীয় স্থান তত্ত্ব দিয়েছে ক্রিসলার 1933 খ্রিস্টাব্দে। তো সঠিক হয়ে যাচ্ছে A3, B4 এবং C1 এবং D2 সঠিক উত্তর। নেক্সট রাজ্য রয়েছে বা কেন্দ্রশাসিত অঞ্চল, একদিকে গ্রামীণ বসতির স্থানীয় নাম রয়েছে। তো কোনটা সঠিক হয়ে যাবে? যেমন একদিক থেকে যদি বলি, যেমন পশ্চিমবঙ্গে আমরা কি বলে থাকি? খড়ের চাল বা মাটির দেওয়ালকে কুটির বলে থাকি, A2 তো মিলে যাচ্ছে। উত্তরাখণ্ডের দোপুরা মাকান নামে পরিচিত স্থানীয় বসতি। আর টুং বা কাঠের মাচার বাড়ি ত্রিপুরায় দেখা যায়, এটা বাড়িকে যেটাকে বলা হয় টুং বলা হয়ে থাকে, ত্রিপুরায় টুং। এবং মণিপুরে উমজাও ও সানগাই। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে তাহলে কি? A3, B1, C4 এবং D2। নেক্সট তো জলবিন্দু বসতি কোনটা হবে? যেটা বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য
ওটা আর্দ্রবিন্দু বসতি, ওটা শুষ্কবিন্দু বসতি হবে। কিন্তু যেখানে জলের অভাব রয়েছে সেখানে যে বসতি গড়ে ওঠে সেটাকে বলা হয় কি উষ্ণ অঞ্চলে, সেটাকে বলা হবে জলবিন্দু বসতি। তো A2 হয়ে যাবে। উষ্ণ ও শুষ্ক অঞ্চলে ভৌমজলের উৎসকে কেন্দ্র করে গড়ে ওঠা বসতি হচ্ছে জলবিন্দু বসতি। এবং কালান্তর বসতি কি, যে দূরে অবস্থিত বিক্ষিপ্ত বিচ্ছিন্ন বসতি, দূরে অবস্থিত বিক্ষিপ্ত বসতিকে কি বলা হবে কালান্তর বসতি। এবং শুষ্কবিন্দু বসতি, যে বন্যা কবলিত অঞ্চলে বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে উঁচু গ্রাম অঞ্চলে যে বসতি তৈরি হয় সেটা বলা হয় কি শুষ্কবিন্দু বসতি। এবং রারবান, এটা হচ্ছে গ্রামীণ এবং পৌর বসতির মিশ্রণ, সেটা হচ্ছে রারবান। অর্থাৎ গ্রাম এবং শহরের মাঝখানে যেহেতু থাকবে, এটা গ্রামীণ এবং পৌর বসতির মিশ্রণ থাকবে এখানে। নেক্সট উত্তরটা করে দেওয়াই আছে, যে হ্যামলেট হচ্ছে ক্ষুদ্র বিক্ষিপ্ত গ্রামীণ বসতি। মৌজা ভারতের সর্বনিম্ন প্রশাসনিক একক, এবং ক্রাল আফ্রিকার জুলু আদিবাসীদের বৃত্তাকার বসতি, যারা প্লায়াহ্রদ বা মরুদ্যানকে কেন্দ্র করে গড়ে ওঠে। এবং পূর্বা বা মাজারা, এটা আর্দ্র সমভূমিতে গোষ্ঠীবদ্ধ ছোট গ্রাম। এই ছিল প্রশ্ন। এই প্রশ্নগুলো ছাড়াও যে বিভিন্ন প্রকার কর্মধারার ভিত্তিতে যে বিভিন্ন বসতির যে উদাহরণ রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই ভালো করে একটু দেখে নিতে হবে। এবং সেন্সাস অনুযায়ী গ্রাম এবং শহরে যে শ্রেণীভাগটা রয়েছে সেটাও কিন্তু ভালো করে দেখে নিতে হবে। তাহলে কিন্তু এখান থেকে যে 5টা প্রশ্ন আসবে 5টাই কিন্তু কমন পেয়ে যাবে। তো এটাই আজকের ছিল লাস্ট প্রশ্ন।